নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম সত্যি ভৌতিক ঘটনা। তবে এবার একটা না, দুটো ছোট ছোট গল্প নিয়ে এলাম। আমার প্রথম ঘটনাটা গোবিন্দপুর নামে একটি জায়গার। আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা। তবে আমি যার সাথে ঘটেছে তার নাম এখানে বলতে পারবো না কিছু কারণবশত, তাই ওনাকে আমি প্রদীপবাবু বলে সম্বোধন করব। ওনার তখন পেশা ছিল কাঠ কাটা। তখনও কিন্তু এখনকার মতো চারিদিকে উঁচু উঁচু বিল্ডিংয়ের ভিড় তৈরি হয়নি। তখন অনেক জায়গাতেই জঙ্গল বা সবুজ গাছপালায় ঢাকা ছিল। প্রদীপবাবু একদিন কাঠ কাটতে বেরোতে বেরোতে একটু বেলা হয়ে যায় সেদিন। শীতের সময় দিনের আলো বেশিক্ষণ থাকে না। কাঠ কাটতে কাটতে প্রায় সন্ধে হয়ে গেল। প্রদীপবাবু ভাবছেন এইবার বাড়ি ফিরবেন। এমন সময় ওনার চোখে পড়ে একটা খুব বড় পুরনো গাছ। ওনার তখন মনে হয় যদি ওই গাছের কিছুটা কাঠ নিয়ে যাওয়া যায় তাহলে পরের দিন ওনাকে আর বেরোতে হবে না। উনি গাছটার দিকে এগিয়ে যান, কিন্তু গাছটার দিকে এগোবার সময় ওনার মনে একটা নেগেটিভ ফিলিং আসে। মানে মনে হয় যেন গাছটার কাছে না গেলেই ভালো হয়, কেউ যেন ওনাকে আটকাচ্ছে। যাই হোক, সেই ভাবনাকে ইগনোর করে প্রদীপবাবু এগিয়ে যান আর গাছের গুঁড়িতে কোপ বসিয়ে দেন। গাছটা কিছুটা কাটার পর প্রদীপবাবু দেখেন গাছটা থেকে ঠিক জমাট রক্তের মতো লাল রঙের রস বেরোচ্ছে। এরকম জিনিস প্রদীপবাবু আগে কখনো দেখেননি। ঠিক মনে হচ্ছিল যেন লাল রক্ত বেরোচ্ছে গাছটা থেকে। এটা দেখে গাটা কেমন শিউরে ওঠে প্রদীপবাবুর। কাঠগুলো তাড়াতাড়ি গুছিয়ে ওখান থেকে বেরোবার সময় প্রদীপবাবু থমকে দাঁড়িয়ে পড়লেন, কারণ ওনার মনে হলো কেউ যেন ওনার ঘাড়ের কাছে মাথা নিয়ে খুব ঠান্ডা একটা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলছে, ওটা শুনে প্রদীপবাবু দিলেন পরিত্রায় ছুট। রাস্তা দিয়ে যাওয়ার সময় বারবার ওনার মনে হচ্ছিল কেউ যেন ওনার পেছন পেছন আসছে। পেছন ফিরে যতবারই তাকান কাউকে দেখতে পান না। যাই হোক, বাড়ি ফিরে প্রদীপবাবু একটু স্বস্তি পান, ভয়টা একটু কাটে। রাতে খেতে বসে গ্লাস থেকে জল খেতে যাবেন, হঠাৎ গ্লাসের জলে দেখতে পান একটা বীভৎস মুখের প্রতিচ্ছবি। মূর্তিটার একটা চোখ প্রায় খুলে ঝুলে পড়েছে, দাঁতগুলো অর্ধেক মুখের বাইরে বেরোনো। হাত থেকে জলের গ্লাসটা পড়ে যায় প্রদীপবাবুর। এই দিনের পর থেকেই একটু একটু করে প্রদীপবাবুর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি শুরু হয়। অল্পতেই ভয় পেতেন, রাতে ঘুমোতে পারতেন না, খাওয়া দাওয়া অর্ধেকেরও বেশি কমিয়ে দিয়েছিলেন। শরীর খারাপ লেগেই থাকতো তখন। কাজেও আস্তে আস্তে বেরোনো বন্ধ করে দিলেন। কয়েক মাসের মধ্যে ওনার অনেকটা ওজন কমে গেল। ডাক্তার দেখিয়েও কোনো লাভ হলো না। আর একটা অদ্ভুত ব্যাপার, রোজ সকালে ঘুম থেকে উঠে প্রদীপবাবু নিজের শরীরের বিভিন্ন জায়গায় গভীর আঁচড়ের দাগ দেখতে পেতেন, যেগুলো সারতে বেশ অনেকদিন সময় লাগতো। এইভাবেই দিন যাচ্ছিল। ধীরে ধীরে এমন একটা সময় আসলো যখন প্রদীপবাবু একদম শয্যাশায়ী হয়ে পড়লেন। এই সময় প্রদীপবাবুর এক প্রতিবেশীর পরামর্শে তার স্ত্রী তাকে নিয়ে যান এক সাধু বাবার কাছে। সাধু বাবা নাকি তন্ত্র চর্চা করতেন। ওখানে গিয়ে সাধু বাবাকে সব কথা বলার পর উনি বলেন, তুমি তো খুব সাংঘাতিক একটা কাজ করেছো। যে সবসময় এখন তোমার সাথে থাকে সেই প্রেতাত্মার বাস ছিল ওই গাছে, যেই গাছটা তুমি সেদিন কেটে দিয়েছিলে। ওই গাছেই ফাঁসি দিয়ে একজন লোক কয়েক বছর আগে আত্মহত্যা করেছিল, আর তারই প্রেতাত্মা ওই গাছে ছিল। প্রদীপবাবু কোনোদিনই এসব ব্যাপারে বিশ্বাস করতেন না। ওনার স্ত্রী একরকম জোর করেই ওনাকে নিয়ে গেছিল সেই সাধু বাবার কাছে। তাই খুব স্বাভাবিকভাবেই সাধু বাবার এসব কথা প্রদীপবাবুর বিশ্বাস হয় না। মনে মনে তিনি ভাবতে থাকেন সব বানানো গল্প। ঠিক সেই সময়
অদ্ভুতভাবে সাধু বাবা প্রদীপবাবুর মনের কথা বুঝে যান আর বলেন, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না তাই তো? প্রদীপবাবু চুপ করে থাকেন। তারপর সাধু বাবা বলেন, বিশ্বাস না হলে একবার পিছন ফিরে দেখ তো। প্রদীপবাবু ঘাড় ঘুরিয়ে দেখেন তার পিছনে বসে আছে সেই মূর্তি যাকে গ্লাসের জলের মধ্যে দেখেছিলেন সেদিন। সেই মুখ, একটা চোখ বেরিয়ে ঝুলে পড়েছে, দাঁতগুলো মুখের বাইরে। দেখে মনে হচ্ছে প্রদীপবাবুকে দেখে হাসছে। প্রদীপবাবুর গায়ের সব রক্ত যেন জমাট বেঁধে গেল ভয়ে। সাধু বাবা বললেন, ভয় পাস না, ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই আমার কথা মতো বাড়ি গিয়ে কিছু গরিব মানুষকে ভোজন করাবি, আর যেই জায়গায় গাছটা ছিল সেখানে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে কয়েকটা গাছের চারা ওই জায়গাটায় লাগিয়ে আসবি, তাহলেই তুই মুক্তি পাবি। সাধু বাবার কথা মতো প্রদীপবাবু গরিব মানুষদের খাওয়ান, আর ওই জায়গায় গিয়ে সেই প্রেতাত্মার কাছে ক্ষমা চেয়ে কিছু চারা গাছ লাগিয়ে আসেন। এরপর থেকে প্রদীপবাবুর শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হতে থাকে। একটা সময় পর তিনি সম্পূর্ণ সুস্থও হয়ে যান। এই ছিল আজকের প্রথম গল্প। দ্বিতীয় ঘটনাটা কিন্তু আমার ছোটবেলায় শোনা একটা ঘটনা। এটাও কিন্তু অনেক বছর আগে ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা। আজ থেকে প্রায় 50-60 বছর আগেকার কথা। নিতাই চাঁদ চক্রবর্তী ছিলেন বর্ধমানের একটি জায়গায় পোস্ট অফিসের পোস্টমাস্টার। সময়টা বর্ষাকাল। নিতাইবাবুর তখন বয়স প্রায় 40। একদিন পোস্ট অফিসে কিছু এমার্জেন্সি কাজ পড়ে যায়। নিতাইবাবুর পোস্ট অফিসে সেদিন লোকবল কম থাকায় অফিস থেকে বেরোতে বেরোতে সন্ধে 7:30 বেজে গেল। গ্রামের দিকে, তাও আবার অত বছর আগে, সন্ধে 7:30 মানে প্রায় রাত 12টার সমান। রাস্তা একদম ফাঁকা। নিতাইবাবুর ভাগ্য সেদিন নেহাতি খারাপ ছিল, না হলে ওই দিনই সাইকেলের টায়ার লিক হতো না। সাইকেল না চলায় বাধ্য হয়ে নিতাইবাবু সাইকেল নিয়ে হাঁটা দিলেন। নিতাইবাবুর বিড়ি খাওয়ার অভ্যেস ছিল। রাস্তায় উনি একটা বিড়ি ধরান। বাড়ি আসা রাস্তার মাঝে একটা খাল পড়ত। খালটা বেশ চওড়া আর গভীর, আর খালের ঠিক মাঝখান দিয়ে গেছে একটা সরু রাস্তা। রাস্তাটা বেশ সরু, মানে দুজন লোক পাশাপাশি যেতে গেলে হয়তো গায়ে স্পর্শ হবে। ওই রাস্তাটা দিয়ে যাবার সময় নিতাইবাবু ওনার পেছনে একটা আওয়াজ পান। পেছন ফিরে দেখেন একজন গ্রামের মহিলা প্রায় 1 হাত ঘোমটা দিয়ে একটা কলসি নিয়ে আসছে নিতাইবাবুর পেছন পেছন। নিতাইবাবু কিন্তু সাহসী বলেই পরিচিত ছিলেন, তাই সামান্য এই দৃশ্যে ওনার খুব একটা কোনো ভয় লাগেনি। যদিও অত রাতে কোনো মহিলা এভাবে কলসি নিয়ে যাচ্ছে সেটা দেখে একটু অদ্ভুত লেগেছিল ব্যাপারটা। নিতাইবাবু খেয়াল করেন যে মহিলা ভীষণ তাড়াতাড়ি এগিয়ে আসছে নিতাইবাবুর দিকে। নিতাইবাবু কিন্তু বাড়ি যেতে দেরি হয়ে গেছে বলে বেশ দ্রুতই হাঁটছিলেন। তা সত্ত্বেও ওনার মনে হলো ওই মহিলা ওনার থেকে দ্বিগুণ স্পিডে হেঁটে আসছেন। কয়েক মিনিট পর নিতাইবাবু দেখলেন মহিলাটি কলসি নিয়ে ওনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। নিতাইবাবু একটু অবাক হন এবার, কারণ মহিলা ওনার থেকে অনেকটা দূরে হাঁটছেন, কিন্তু রাস্তাটা তো খুব সরু। এবার নিতাইবাবু ভালো করে লক্ষ্য করে দেখেন যে মহিলা ওনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তার পায়ের তলায় কোনো রাস্তা নেই, আছে খালের জল। নিতাইবাবু স্তম্ভিত হয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লেন। উনি দেখলেন মহিলা খালের জলের ওপর দিয়ে হেঁটে গিয়ে আবার সরু রাস্তায় উঠল, তারপর চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে নিতাইবাবু বুঝতে পারেন যে তিনি এক ভয়ঙ্কর বিপদে পড়েছেন। হঠাৎ মনে পড়ে নিতাইবাবুর মা বলতেন রাস্তাঘাটে খারাপ কিছু দেখলে আগুন জ্বালাতে। আগুন শুভ, তাই কোনো অশুভ কিছু আগুনের থেকে দূরে থাকে।
নিতাইবাবু সঙ্গে সঙ্গে আরেকটা বিড়ি ধরালেন ও ভগবানের নাম স্মরণ করে সাইকেল নিয়ে দৌড়তে শুরু করলেন। সারাটা রাস্তা উনি অনুভব করলেন ওনার পেছনে সেই মহিলার নুপুরের আওয়াজ ভেসে আসছে। বাড়ির দরজা দিয়ে ঢুকেই নিতাইবাবু ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। জ্ঞান ফিরলে নিতাইবাবুর ধূপ জ্বর আসে। হয়তো সেদিন ওই একের পর এক ধরানো বিড়ির আগুনের জন্য ওই ঈশ্বরের নাম করাতে নিতাইবাবু প্রাণে বেঁচে গেছিলেন। পরে অনেকেই নিতাইবাবুকে সন্ধ্যের পরে ওই রাস্তা দিয়ে আসতে বারণ করেছিল, কারণ ওই খালের রাস্তায় সন্ধ্যের পর এক ঘোমটা পরা মহিলাকে নাকি অনেকেই দেখেছে খালের জলের ওপর দিয়ে হেঁটে যেতে। এই ছিল আজকের দ্বিতীয় গল্প। কেমন লাগলো আজকের সত্যি ভৌতিক ঘটনাগুলো জানিও আমাদের। তোমাদেরও যদি আমাদের সাথে কোনো সত্যি ঘটনা শেয়ার করার থাকে তাহলে আমাদের মেল করো, সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে আজকের মতো শুভরাত্রি।